বাক স্বাধীনতা মানেই যা খুশি তা বলা নয়, বরঞ্চ সত্যকে নির্ভয়ে প্রকাশ করার একটি মাধ্যম হচ্ছে এটি। তবে এই যে মুক্ত চিন্তার যে আবরণে একদল মানুষ এখন উগ্র এবং প্রচারণামূলক বক্তব্যে আছে, যা কিনা আমাদের দেশের যে রাজনৈতিক নিরাপত্তা সেটিকে প্রশ্নবিদ্ধ করছে। তার পাশাপাশি আমরা আরও দেখতে পাই এই যে বাক স্বাধীনতার এই অপব্যবহারের আড়ালে তারা সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের দাঙ্গার বীজ বপন করছে, যা কিনা আমাদের দেশের যে সংহতি সেটির ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে সাধু সম্ভাষণ। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় আজ ক্যান্সেল কালচার বাক স্বাধীনতার জন্য প্রধান হুমকি। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমরা এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে পক্ষ দলের প্রথম বক্তা বারবার ক্যান্সেল কালচারের বিভিন্ন ধরনের খারাপ দিকগুলো দেখাচ্ছেন, কিন্তু বিভিন্ন ধরনের পার্সেন্টেজও তিনি আজকে দেখছেন, কিন্তু এগুলো সরাসরি কিভাবে বাক স্বাধীনতা হরণ করছে তার কোনো ধরনের ব্যাখ্যা আজকে তারা দিয়ে যেতে পারেন। ঠিক সেখানে আমরা বিশ্বাস করি যে বাক স্বাধীনতা মানে লাগামহীনভাবে শব্দস্রোত, বরঞ্চ ভয়হীন চিত্তে সত্য এবং সুন্দরকে প্রতিষ্ঠা করা। কিন্তু আজকে যখন এই স্বাধীনতার পবিত্র চাদরটিকে গায়ে দিয়ে এই যে যখন মিথ্যার আড়ালে মানুষ যখন বিষবাষ্প ছড়াচ্ছে, নারীত্বকে তারা প্রশ্নবিদ্ধ করছে, তার পাশাপাশি সাম্প্রদায়িকতার যে আগুন সেটির মাধ্যমে পুরো রাষ্ট্রকে দগ্ধ করছে, ঠিক সেখানে এটি কখনোই বাক স্বাধীনতা নয়, ঠিক সেখানে এটি হয়ে যায় আপনার উদ্ধত ধৃষ্টতা। মাননীয় স্পিকার, আমরা দেখতে পেয়েছি যে আপনার সংবিধানের যে 39তম অনুচ্ছেদ সেটি আপনাকে চিন্তা এবং যে বাক স্বাধীনতা সেটির যে আকাশ সেটিকে চিহ্নিত করেছে। তবে এই আকাশে যে রাষ্ট্রের নিরাপত্তা, যে অনৈতিকতার যে একটি সীমাবদ্ধতার আকার সীমানা সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে লক্ষ্য করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে যখনই আপনার অপরের যে নিরাপত্তা সেটি বিঘ্নিত হওয়া শুরু হয়, ঠিক সেখান থেকে আমার যে বাক স্বাধীনতা সেটি সীমাবদ্ধতা পাওয়া শুরু করে। অর্থাৎ দুর্ভাগ্যবশত হলেও সত্য, আমরা দেখতে পেয়েছি যে একদল মানুষ আজ এই স্বাধীনতার যে সূক্ষ্ম সুতাটি সেটিকে ছিঁড়ে ফেলে জনশৃঙ্খলার যে টুটি সেটি চেপে ধরেছে। ঠিক সেখানে এই যে অন্ধকার সেটির বিপরীতে এসে আপনার ক্যান্সেল কালচার এখানে সম্মিলিতভাবে মানুষের যে প্রচেষ্টা সেটিকে রুখে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এই যে ক্যান্সেল কালচার সেটি শুধুমাত্র একটি বয়কট নয়, বরঞ্চ আপনার যে সামাজিক শুদ্ধি সেটির একটি অভিযান। অর্থাৎ যখন আমাদের দেশে যে স্বাধীনতার নামে যে সহিংসতাটা চলছে, সামাজিকভাবে তাদেরকে বর্জন করে দেওয়ার মাধ্যমে আমাদের দেশে একটি সুস্থ ভারসাম্যপূর্ণ একটি সমাজ গঠন করা সম্ভব। তাই এই যে ক্যান্সেল কালচার সেটি যেহেতু নিজে বাক স্বাধীনতার একটি উপায়, ঠিক সেখানে আমরা বিপক্ষ বিশ্বাস করি যে বাক স্বাধীনতার সবচেয়ে চরম এবং প্রধান হুমকি হচ্ছে আপনার রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ। আর এই রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ কি? রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ হলো এমন একটি স্বৈরাচার সম্পন্ন শাসন ব্যবস্থা যেখানে কিনা আপনার রাষ্ট্রের সম্পূর্ণ সার্বভৌমত্বের যে ক্ষমতাটি সেটি একদল ক্ষুদ্র মানুষের হাতে পুঞ্জীভূত থাকে, যেখানে কিনা আপনার যে জনগণ সেই জনগণের কোনো ধরনের যে বাক স্বাধীনতা সেটি থাকছে না, তার পাশাপাশি জনগণের কাছে সরকারের কোনো ধরনের জবাবদিহিতা থাকছে না। আজকের বিতর্কে মাননীয় সভাপতি, আমরা এই যে রাষ্ট্রীয় যে কর্তৃত্ববাদ সেটি তিনটি ক্ষেত্র দেখাবো। এক, ভিন্নমত দমনের সংস্কৃতি; দুই, দমনমূলক আইন; এবং তিন, পলিটিক্যাল স্যাটায়ার, সরকার বা রাষ্ট্রের সমালোচনা, ধর্মীয় এবং সামাজিক ইস্যুতে মতামত দেওয়ার কারণে সাংবাদিক, নাগরিক সমাজ, লেখক এবং জনসাধারণকে দমনের সংস্কৃতি। মাননীয় সভাপতি, প্রথম ক্ষেত্রটি আমি, দ্বিতীয় ক্ষেত্রটি আমার দলের দ্বিতীয় বক্তা এবং দলনেতা এসে তৃতীয় ক্ষেত্র এবং সার্বিক সমন্বয়ের মাধ্যমে এটাই দেখিয়ে যাবেন যে কেন প্রথমত ক্যান্সেল কালচার নিজে একটি বাক স্বাধীনতার ভিন্নতম রূপ, এবং দ্বিতীয়ত আমাদের যে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ সেটি বাক স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি। প্রথম ক্ষেত্রের ব্যাখ্যায় চলে আসছি, ভিন্নমত দমনের সংস্কৃতি। অর্থাৎ মাননীয় সভাপতি, আমাদের যে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ সেই রাষ্ট্রীয় কর্তৃত্ববাদে ভিন্নমত দমনের সংস্কৃতি জিনিসটা হচ্ছে যে আপনার ভয়ের শাসনে সত্যকে নির্বাসনে পাঠানো। অর্থাৎ যেখানে আপনার প্রশ্ন করাকে এক ধরনের আনুগত্য নয়, বরঞ্চ প্রশ্ন করাকে একটি অপরাধ এবং অন্ধভাবে আনুগত্যটাকে আপনার দেশপ্রেম হিসেবে ধরা হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে আপনার অনলাইনে শুধুমাত্র একটি টকশো পরিচালনা করার কারণে ডিজিটাল নিরাপত্তা আইন DSA এর মামলায় 2022 সালে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল কুবরাকে আপনার প্রায় 15 মাসের জন্য বিনা বিচারে জেল খাটা হয়েছে, যেখানে কিনা আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে গিয়ে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগে মিথ্যা প্রমাণিত হয়েছিল। তথ্যসূত্র BBC বাংলা 30 নভেম্বর 2023। তার পাশাপাশি আমরা আরও দেখতে পেয়েছি যে 2020 সালে আপনার সরকারের সমালোচনা এবং সরকার বিরোধী ক্যারিকেচার অর্থাৎ ব্যঙ্গচিত্র আকার দায় আপনার গ্রেপ্তার হওয়া যে লেখক মোস্তাক আহমেদ দীর্ঘ 10 মাস বিনা বিচারে আপনার খাটা অবস্থায় মারা যান। অর্থাৎ কিনা যে তার পাশাপাশি আমরা আরও দেখতে পেয়েছি যে আপনার কার্টুনিস্ট ছিলেন অর্থাৎ আপনার আহমেদ কবির কিশোর, তিনি কিনা জেলে প্রচণ্ড নির্যাতনের কারণে
ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। তথ্যসূত্র আপনার প্রথম 26 ফেব্রুয়ারি 2021। এভাবেই মাননীয় সভাপতি রাষ্ট্রের যে দমনের কারণে আপনার ভিন্ন মত ধীরে ধীরে স্তব্ধ হয়ে যাচ্ছে। পরবর্তী থেকে নাগরিকদের এই যে প্রতিবাদী কণ্ঠস্বর সেটি আর থাকছে না, যা কিনা আপনার যেই বাক স্বাধীনতা সেটাকে সবচেয়ে বেশিভাবে দমন করছে। তাই আমরা বিশ্বাস করি এই ভিন্ন মতের বৈচিত্র্যকে ধ্বংস করে রাষ্ট্রীয় ভাষ্যকে একমাত্র ধ্রুব সত্য হিসেবে চাপিয়ে দেওয়ার এক রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি করছে আপনার শুধুমাত্র এই রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি।